সারা শরীর ব্যথায় টানটান হয়ে আছে, কিন্তু এখন তার থেকেও বেশি ব্যথা পাইছি পায়ে। দুবার হোঁচট খেয়ে বুড়ো আঙুল ছুলে গেছে। ব্যথায় পা নাড়তে পারছি না, ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করছি। মাথা দপদপ করছে, খিদে লেগেছে প্রচুর। সারাদিন না খাওয়া স্কুলে গিয়ে শুধু পানি খেয়েছিলাম। বাম হাত উঁচু করে ঘড়ির টাইম দেখে নিলাম 2টো বাজে। এত রোদ উঠেছে, তার তীব্র আলোয় আমার ঘেমে একাকার। এখন বাসায় গিয়ে আগে খেয়ে নেব। চাচি এতে যতই বকাবকি করুক না কেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসা পর্যন্ত পৌঁছালাম। আস্তে আস্তে 3টে বেজে গেছে। ভেতরে এসে সোজা নিজের রুমে চলে গেলাম। কাউকে দেখলাম না। ড্রেস চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখা লতার। ও আমার কাছে এসে দাঁড়ালো। সবাই কই? লতার দিকে তাকিয়ে বললাম, তারপর বিছানায় বসে পায়ের ব্যথা পাওয়ার স্থান দেখতে লাগলাম। সবাই খেয়ে গেল। রুমে আছি, চল খেয়ে নেই। সকালেও তো খেলি না। এই তোর পায়ে কি হয়েছে? বলতে বলতে এগিয়ে এলো। এই মা, এই কি করে? আমি মাথা উঁচু করে বললাম, হোঁচট খাইছি আসার সময়। লতা ব্যথিত মুখে বলল, কি করে? হেঁটে এসেছিস? আমি ছোট করে হুঁ বলেই উঠে দাঁড়ালাম। লতা দুঃখ প্রকাশ করে বলল, ইস কি অবস্থা, উঠছিস কেন? তোর আমি এখানেই দিয়ে যাচ্ছি, বসে থাক। না দরকার নেই, চাচি জানতে পারলে খবর আছে। চলো। লতা আর কিছু বলল না। দুজনে খেতে বসেছে। ইলিশ মাছ রান্না করেছে, কিন্তু মাছ আছে একটা, কে খাবে? লতা আমাকে খেতে বলল, কারণ আমার ইলিশ অনেক পছন্দের তাই। কিন্তু লতার দিকে তাকিয়ে খেতে পারলাম না। ওকে দিয়ে দিলাম। গাল নিয়ে খেতে বসেছি। একটু গুচ্ছদ নিয়েছি বলতে এক পিচ তখন যন্ত্রণা করছে। উফ, আঙুল যে কাটা আমার, ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করছি। খেতেও লেগেছে আবার এই ব্যথা। অনেক কষ্ট করে খাচ্ছি, তখন চাচি এসে উপস্থিত। জ্বালাপোড়া হাত নিয়ে খাচ্ছিলাম, তখন চাচি এসে বলল, এসে গিলতে বসেছিস? সেটাই তো পারিস, খালি গিলতে। আমি চমকে উঠলাম। চাচি, খুব খিদে পেয়েছিল, সকালে তো কিছু খায়নি তাই। চুপ, গিলে আমাকে উদ্ধার করো। বিকেলে ইহানের বন্ধুরা আসবে, সব কিছু রেডি করতে হবে। আচ্ছা, করছি। চাচি বিরক্ত মুখ করে চলে গেল। বিকেলে রান্নাঘরে ভাইয়ের বন্ধু বান্ধবীদের জন্য হালকা খাবার রান্না করছি। আমি আর লতা, তা চাচি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা তদারকি করছে। সন্ধ্যার আজান দিতে আমি রুমে চলে এলাম। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে বাইরে আসতেই চাচি আমাকে ডাকলো। কাছে যেতেই বলল, যা ছাদে যা, একটু পরে নাকি ওরা ওপরে বসে আড্ডা গল্প করবে। আমি একা? তো কে যাবে তোর সাথে? উপরে গিয়ে মাদুর পাত, চা করে নিয়ে যা, সাথে আর পপকর্ন ভেজে নিয়ে যা। কিন্তু চাচি, একা ছাদে আমার তো ভয় লাগে, অন্ধকারে আমি একা। তোকে একাই যেতে হবে। লতা এখন যেতে পারবে না, ওকে আমি ইহানের রুমে পাঠিয়েছি বলে চাচি আমার সামনে থেকে চলে গেল। চাচি যাওয়ার দিকে আমি ভয়ে মুখ করে তাকিয়ে আছি। আমি একা ছাদে কি করে যাব? আমি অন্ধকারে ভয় পাই, আর ছাদে তো লাইটও নাই, থাকবে কি করে? ইমা আপু তো ছাদে বসে হাওয়া খায়, তারা নাকি অন্ধকারে ভালো লাগে। রান্নাঘরে এসে পপকর্ন ভেজে আর চা বানিয়ে ফ্ল্যাক্সে ভরে নিলাম। সব কিছু নিয়ে হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদে যাচ্ছি, ভয়ে আমার হাত পা কাঁপছে। উপরের ছাদের গেটের কাছে আসতেই আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। ছাদে দরজা খুলছে, অন্ধকারে তাকাতে ভয়ে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। বুকের ভেতর ধড়ফড় করছে। আমার ভূতে ভয় বরাবরই, তবুও ছাদে পা রাখলাম। ঠান্ডা বাতাস এসে আমার মাথার ওড়না ফেলে দিল। শুধুই আমার মনে হচ্ছে কেউ আমার আশেপাশে আছে। আমি এগিয়ে কাঁপা কাঁপা শরীর নিয়ে ছাদের মাঝামাঝিতে গিয়ে সব কিছু নিচে রাখলাম। এদিক ওদিক শুধু তাকাতাকি করছি। মন বলছে আমার পাশেই ভূত দাঁড়িয়ে আছে, এই বুঝি আমার ঘাড় মটকে দেবে। অসহায় মুখ করে ছোট ছোট করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। তখনই একটা জোরে দমকা হাওয়া এসে আমার শরীরে লাগলো, আমাকে আর পাইকে। ভয়ের চোটে আমি একবার চিৎকার করে পিছন দিকে দৌড় দিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারলাম না। পায়ে ব্যথা ছিল, আমি তো ভালো মতো হাঁটতে পারি না, দৌড় দিয়ে হাঁটবো কীভাবে? পায়ের অসহ্য যন্ত্রণায় ধপ করে নিচে পড়তে নিলাম। তখনই কেউ আমাকে ঝাপটে ধরল। আমি তার বুকে হুমড়ি খেয়ে পড়লাম। ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে, বুকের ভেতর হার্টবিলা ধড়াস ধড়াস করছে। আমি কিছু না ভেবেই সামনের লোকটিকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। একবারও ভাবলাম না আমার সামনে লোকটা কে দাঁড়িয়ে আছে। ইহানের ছোটকালে ফ্রেন্ড, যাদের সাথে ইহান ছোটবেলায় স্কুল জীবন পড়েছে, বেস্ট ফ্রেন্ড।
বলা যায়। দীর্ঘদিন পর তাদের সাথে আবার আজ গল্প জমে উঠেছে। নিজের রুমে সবাইকে নিয়ে চটিয়ে আড্ডা দিচ্ছে ইহান, তখনই ওর ফোনটা বেজে ওঠে আর ফোনের নাম্বারে ক্লিক করে দেখে দেশের বাইরের থেকে কল এসেছে। কলটা দেখে সবার মাঝখান থেকে উঠে বেরিয়ে আসে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম করছে। কিন্তু কথা বলাটা খুব দরকার, খুব স্পেশাল একজন বিধান। ইহান নেটওয়ার্কের জন্য একেবারে ছাদে এসে পা রাখে। তখনই কেউ একজন ছাদের মাঝখান থেকে চিৎকার করে ছুটে এসে ওকে ঝাপটে ধরে। ইহান বিস্ময় হতভম্ব হয়ে যায়। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখতে পারছে না, বিশেষ করে সে একদম ইহানের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে। কে এমন করে জড়িয়ে ধরতে পারে আর ছাদে বসে করছে একা একা? কান্না কণ্ঠে মেয়েটা ভূত ভূত বলছে। এবার কণ্ঠটা চেনা চেনা লাগছে ইহানের। মৃদু স্বরে বলে ওঠে, উষা। উষা আগন্তুকের কণ্ঠে শুনে বুঝতে পারে এ আর কেউ না, তার ইহান ভাইয়া, যাকে সে জড়িয়ে ধরেছে ভয়ের চোটে। নিজের ভয়ে কান্না আস্তে আস্তে কমিয়ে ইহানকে ছেড়ে দাঁড়ায়। ইহান আবছা আলোয় দেখতে পায় উষার কান্না মাখা ভয়ার্ত মুখ, চোখে মুখে পানি লেপ্টে আছে। ভয়ে মেয়েটা এখনো ফ্রপ আছে দেখেই বোঝা যাচ্ছে। অন্ধকারে ভয় পাই। এবার ইহান রেগে উঠল। উষা, তুই একা ছাদে কী করছিস এখন? দেখে তো মনে হচ্ছে ছাদে এসেই ভয় পেয়েছিস। তাহলে একা ছাদে কেন এসেছিস যেখানে ভয় পাস? ইহান কপাল কুঁচকে তাকিয়ে আছে উষার দিকে। আমি ভাইয়ার রাগী কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলাম। ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করছি, পারছি না, ফুপিয়ে যাচ্ছি। এবার ভাইয়া ধমকে উঠল। আমার কান্নার সাথে সাথে থেমে গেল। আমি বললাম, আমাকে তো চাচি আসতে বলল, আপনারা সব ফ্রেন্ডরা নাকি ছাদে বসে গল্প করবেন, তাই আমি আপনাদের বসার জায়গা ঠিক করার জন্য এসেছি। ইহান ভাইয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তারপর আমাকে বলল, তাহলে কাউকে নিয়ে আসতি, তুই তো ভয়ে একদম জ্ঞান হারানোর অবস্থা হয়েছিস। আমি বললাম, কাকে নিয়ে আসবো, সবাই তো ব্যস্ত, আমার একা আসতে হলো, কি করব, আমি অন্ধকারে খুব ভয় পাই, তাই আপনাকে সরি। ভয়ে মধ্যে লজ্জা এসে জড়ো হলো আমার মধ্যে। ছি ছি, ভাইয়াকে কীরকমভাবে জড়িয়ে ধরেছিলাম, আমাকে কি ভাবছে আল্লাহ জানে। ভাইয়া আচমকা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমার মুখে ধরল। আচমকা চোখের উপর লাইটের আলো পড়তে আমি চোখ বন্ধ করে ফেললাম। ইহান ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ও ফোন উষার মুখের দিকে ধরে আছে। উষা ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে আছে, নাক মুখ ফুলে লাল করে ফেলেছে, চোখ ফুলে ফুলে উঠেছে। উষার গোলাপি ঠোঁট, ফর্সা মুখ, গোল মুখের আকৃতি, ঘন কালো চোখের পাপড়ি যা কাঁপছে। ইহানের চোখ হুট করে উষার গলায় গিয়ে পড়ল। সেদিকে তাকে ভয়ঙ্কর রকমের শক খেল। উষার মাথা থেকে ওড়না পড়ে গেছে, তাই ওর নরম বুকের উপর নেই, একপাশে রাখা, তাই গলায় একটা ছোট্ট কালো তিল ইহানের চোখে পড়ল। ইহান তাড়াতাড়ি সেদিক থেকে চোখ সরিয়ে নিল, সাথে নিজের ফোনের লাইটটাও। চোখের উপর থেকে আলো সরে যেতেই উষা পিট পিট করে তাকালো। ইহান ভাইয়া এখনও ওর দিকে তাকিয়ে নেই, অন্যদিকে তাকিয়ে আছে। অন্যদিকে তাকিয়ে ইহান ভাইয়া বলল, চল, আমি লাইট ধরছি, তুই সব ঠিক কর। কথাটা বলে ভাইয়া ছাদের মাঝামাঝিতেই চলে গেল। আমি হতভম্ব হয়ে ভাইয়ার পিছনে পিছনে আসলাম। সব কিছুর মাঝে ইহান নিজের ফোনটা রিসিভ করতে ভুলে গেছে, আর ও সাজ থেকে ফোন দেওয়া অফ হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর, আমাকে নিচে যেতে হবে। ইহান ভাইয়ার কথা শুনে তাড়াতাড়ি আমি নিচে বসে পড়লাম। ছাদের কোণা থেকে ঝাড়ু এনে আগে ঝাড়ু দিলাম, মাদুর ভালো করে ছাদে ফেললাম। একটা পারছিলাম না বলে ইহান ভাই আমাকে সাহায্য করলো, চল আমার সাথে নিচে চল, আবার আমাদের সাথে আসিস। কথাটা বলেই ভাই আগে আগে পা ফেলতে লাগলো, আমি পিছনে আসছি। সিঁড়ি নিচে গিয়ে ভাইয়া দাঁড়িয়ে লাইট ধরলো আর আমাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে বলল, পায়ে কি হয়েছে? আমি চমকে মাথা তুলে ভাইয়ার দিকে তাকালাম। ভাই আমার পায়ের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না, ওইভাবে একদম নিচে নেমে এলাম। তখনই হুট করে ভাইয়া লাইট আমার পায়ের দিকে ধরে দেখছিল কি যেন, দেখে মাথা ঝুঁকিয়ে নিল ভ্রু কুঁচকে। আমি ভাইয়াকে মাথা ঝুঁকে দেখতে তাড়াতাড়ি সিঁড়ির উপরে উঠে দাঁড়ালাম হকচকিয়ে। পায়ের এই অবস্থা কিভাবে হলো তোর? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমতা আমতা করে বললাম, স্কুল থেকে আসার সময় হোঁচট খেয়ে ব্যথা পেয়েছি। ভাইয়া বলল,
হোঁচট খেলি কেন? তুই কি হেঁটে আসিস নাকি? গাড়িতে আসলে হোঁচট খেলে কোথায় হাঁটার জায়গা, তো শুধু বাসার গেট আর স্কুলের মাঠ। আমি মাথা নিচু করে আছি। আমি যে হেঁটে এসেছি সেটা বলতে পারছি না। ভাইয়া কিছু না বলে আমাকে নিয়ে নিচে নেমে এলো। আমি নিচে আছি, সবাই ছাদে চলে গেছে। তখনই ইমা আপু এসে আমাকে জোর করে ধরে ছাদে নিয়ে এলো। আমাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে বুঝতে পেরেছে আমি হেঁটে এসেছি স্কুল থেকে, তার জন্য আমাকে বকলো। সাথে এটাও বলল, টাকা না থাকলে আমার থেকে নিয়ে যেতি। আমি আপুর সাথে ছাদে এসে দাঁড়ালাম। সবাই গোল হয়ে জড়ো হয়ে বসে আছে, কি যেন বলে হাসাহাসি করছে। ইহান ভাইয়া তাদের মাঝখানে আছে। অবসাদে আসতেই ইহান বয়ফ্রেন্ডের মধ্যে কে যেন আপুকে দেখতে আসলো। তার উত্তরে হাসতে হাসতে তাদের পাশে গিয়ে বসলো। আমি ছাদের দরজায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছি। খুশিতে আমার চোখ দুটো ঝলমল করছে। কত ফ্রেন্ড ভাইয়ার! আমারও যদি এত ফ্রেন্ড থাকতো। আমার মনে আছে যখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমারও অনেক ফ্রেন্ড ছিল। যখন আমি প্লেতে পড়তাম, আম্মুর সাথে স্কুলে যেতাম, কত ফ্রেন্ড ছিল আমার, সবাই কত ভালোবাসতো আমাকে। আর এখন আমার একটাও ফ্রেন্ড নেই। ক্লাসের কেউ আমায় ফ্রেন্ড বানায় না। আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমি এমন হাসি খুশি থাকতাম। ইলা আপুর মতো এত কাজ করতে হতো না। অনেক ফ্রেন্ড থাকতো, তাদের সাথে ঘুরতে যেতাম, ফুচকা খেতাম, তারপর আড্ডা দিতাম। আব্বু আম্মুর সাথে টেবিলে বসে আমার ফেভারিট খাবার খেতাম। আম্মু আমাকে খাইয়ে দিত। আমার পছন্দের ড্রেস কেনার জন্য বড় বড় শপিং মলে যেতাম, বড় বড় রেস্টুরেন্টে আব্বু আম্মুর সাথে খেতে যেতাম। মাঝে মাঝে সবসময় আনন্দে থাকতাম, হই হুল্লো করতাম। আচমকা আমার চোখটা ঝাপসা হয়ে এলো। পৃথিবীর সমস্ত দুঃখ আমাকে এসে গ্রাস করলো। পৃথিবীতে কেন বেঁচে আছি? আমাকে তো কেউ ভালোবাসে না, কেউ আমার জন্য ভাবে না, কেউ আমার একটু যত্ন করে না, কেউ আমার দুঃখে দুঃখ পায় না, কেউ আমার আঘাতে চোখে জল ফেলে না, কেউ আমার আনন্দে আনন্দিত হয় না, কেউ আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে না। যারা আমাকে ভালোবাসতো তারাই আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে এই পৃথিবীতে আমি একা কেন আছি? যার কেউ নেই ভালোবাসার মতো, তার এই পৃথিবীতে থাকার ও বোধহয় অধিকার নেই। এমন কেউ কি আমার জীবনে আসবে না, যে আমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবে, যে আমার একটু চোখের জলে পাগলামো করবে, যে তার ভালোবাসা দিয়ে আমার জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে সুখে সাম্রাজ্য তৈরি করবে। চোখ বেয়ে বৃষ্টির মতো পানি পড়ছে, এমন কেউ কি কখনো আসবে না আমার জীবনে? কখনো না।